অসাধারণ একটি গল্প ভাইরাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। রাতের দ্বীপ্রহর নারায়ণপুর গ্রামের ওপর যেন এক ঘন কালচে অন্ধকার চাদর বিছিয়ে দিয়েছে কেউ। আজ আকাশটাও মেঘলা, থমথমে বাতাসে যেন এক অশুভ কিছুর ইশারা। মেঘের পুরো আস্তরণে চাঁদের টিমটিমে আলোটুকু পুরোপুরি নিভে গেছে। চারপাশে নিশুত রাতে কেবল ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর দূর চরে শিয়ালের হুক্কা হওয়া ছাড়া আর কোনো শব্দ নেই। শিকদার বাড়িতে সবাই তখন গভীর ঘুমে মগ্ন। রতন মেম্বারের কড়া পাহারা আর রাগী হুঙ্কারের কারণে মামি শাহিদা বেগম কিংবা ছোট বোন ময়না কেউ চারুর ঘরের সামনে ভারী লোহার শিকল খোলার সাহস পায়নি। কিন্তু রক্তচক্ষুর ভয় তাদের ভালোবাসাকে দমাতে পারেনি। মেম্বার আর নানির চোখ ফাঁকি দিয়ে বিকেলের দিকে একটা ছোট জানালার ভাঙা ফাঁক দিয়ে তারা চারুকে একটু ঠান্ডা জল আর দুটো শুকনো মুড়ি দিয়ে গিয়েছিল। পিঠের তীব্র জ্বলনি যন্ত্রণা আর পেটের তীব্র খিদে চারুর ভেতরের বুনো জেদকে দমাতে তো পারেনি, বরং তা যেন ধিকি ধিকি আগুনের মতো আরও উস্কে দিচ্ছে। তার মন বলেছে গদাই ভাইকে বাঁচাতে হলে তাকে আজ রাতে এই বন্দিশালা থেকে বের হতে হবে। কাল সকাল হলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। তারু চার চটপটে হাত দিয়ে ঘরের পেছনের পুরনো জানালার নড়বড়ে কাঠের খিলটা অনেক কায়দা করে কোনো শব্দ না করে ধীরে ধীরে খুলে ফেলল। তারপর বিড়ালের মতো নিঃশব্দে জানালা গলে বের হয়ে এলো উঠানে। মূল মেঠো পথে দিয়ে চেনা ঝোপঝাড়, কাদার আইল আর বাঁশঝাড়ের ঘুটঘুটে অন্ধকার আড়াল বেয়ে সে প্রায় অন্ধকারের মতোই এক প্রকার ছুটল 2 গ্রাম দূরের সেই অভিশপ্ত জমিদার বাড়ির উদ্দেশ্যে। জনমানবহীন দীর্ঘ ছায়াঘেরা পথ পেরিয়ে যখন চারু অবশেষে জমিদার বাড়ির সীমানায় এসে দাঁড়ালো, তখন রাতের বাতাস হাড় কাঁপানো ঠান্ডা হয়ে উঠেছে। এই বাড়িটিকে নিয়ে পুরো এলাকার শত রকমের গা ছমছমে গল্প প্রচলিত আছে। চারপাশটা এত ঘন প্রাচীন গাছগাছালি আর বনলতায় ঘেরা যে ভর দুপুরেও এখানে সূর্যের আলো মাটি ছুঁতে পারে না। আর রাতে তো পুরো জায়গাটায় এক অতল জীবন্ত জঙ্গল। শতবর্ষী পুরনো বিশাল বট গাছ আর শেওড়া গাছের ডালপালা ঝড়ের বাতাসে দুলছে, যেন কোনো কালো ডানাওয়ালা উপদেবতা হাত বাড়িয়ে চারুকে ডাকছে। বাড়ির মূল সিংহদুয়ারের লোহার শিকলগুলো মরচে পুরো ক্ষয়ে গেছে। এক পাশের ভাঙা গেটটা হাঁ করে আছে কোনো হিংস্র পশুর মুখের মতো। সেই প্রবেশদ্বার গলে ভেতরে পা দিতেই চারুর শিরদাঁড় বেয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। ভেতরের উঠানটা ভাঙা ইট, বুনো গুল আর শ্যাওলা ধরা পাথরে ভরা। চারদিকের খিলানওয়ালা বারান্দাগুলো ভেঙে পড়েছে। ঘরের অন্ধকার জানালার খোপগুলো যেন অন্ধ চোখের মতো তাকিয়ে আছে। ঠিক তখনই সেই নিঝুম নিস্তব্ধ অন্ধকারের বুক চিরে ভেসে এলো একটা শব্দ। ছমছম ছমছম কারো পায়ের রূপোর নুপুরের শব্দ। চারু ছট করে থমকে দাঁড়ালো। তার বুকের ভেতর দ্রিমনি দ্রিমনি আওয়াজ করতে লাগলো। ভূত প্রেতের গল্প সে কোনোদিন বিশ্বাস করেনি, কিন্তু এই পরিত্যক্ত জনমানবহীন ধ্বংসস্তূপে গভীর রাতে নুপুর পায়ে কে হাঁটবে? তবে কি লোকমুখের গল্পগুলো সত্যি? নুপুরের সেই রহস্যময় শব্দটা মিলিয়ে যাওয়ার আগে হুট করে চারপাশের থমথমে বাতাস কাঁপিয়ে ভেসে এলো একটা চেনা সুর। করুণ এক মানুষের বুকের ভেতরে সমস্ত না বলা কথার সুর। চারুর চট করে মনে হলো এই সুর তার বড্ড চেনা, রক্তের সাথে মিশে থাকা সুর। এ তো গদাই ভাইয়ের বাঁশির সুর। মনের সমস্ত ভয় আর শঙ্কা এক মুহূর্তে উবে গেল তেজি মেয়ের চারুর। সে কান খাড়া করে সুরের উৎসটা বোঝার চেষ্টা করলো। হ্যাঁ, সুরটা নিচের কোনো অন্ধকার ঘর বা কুঠুরি থেকে আসছে না, ওপর থেকে আসছে। জমিদার বাড়ির ভাঙা পরগাছা আর লতাপাতায় ছাওয়া ছাদ থেকে মেঘনার বাতাসের সাথে ভেসে আসছে সেই চেনা সব সুর। চারু উন্মাদের মতো ছাদের সিঁড়ির দিকে পা বাড়াতে চাইল, কিন্তু অন্ধকারে দু পা এগোতেই যেন মাটি ফুঁড়ে একেবারে ভূতের মতো চারুর চোখের সামনে এসে দাঁড়ালো একটা দীর্ঘ ছায়া। পরক্ষণে একটা পুরনো পিতলের হারিকেনের হলদেটে টিমটিমে আলো এসে পড়লো চারুর চোখের ওপর। হঠাৎ করে চোখের সামনে কাউকে উদয় হতে দেখে চারু ভীষণ চমকে উঠল। সে নিজের বুকে দ্রুত হাত দিয়ে 3বার থুতু ফেলে আত্মরক্ষা করার মতো করে কাঁপা অথচ শক্ত গলায় জিজ্ঞাসা করলো, আমনে কেডা? আলোর পেছনে দাঁড়িয়ে আছে এক থুরথুরে বৃদ্ধ মানুষ। পরনে একটা মলিন ধুতি, ফিনফিনে চাদর জড়ানো গায়ে। লোকটার চোখ দুটো কোটরাগত, চামড়া কুঁচকানো এবং মুখটা শুকনো কাঠের মতো নির্জীব। সে আর কেউ নয়, এই অভিশপ্ত বাড়ির বহু পুরনো মালী, শম্ভু। শম্ভু তার হাতের হারিকেনটা চারুর মুখের কাছে এনে এক অদ্ভুত খসখসে গম্ভীর এবং প্রাচীন আঞ্চলিক ভাষায় টানে জিজ্ঞাসা করলো,
কেডারে তুই ছুরি, এই নিশিরাইতে মরণের দুয়ারে পাও বাড়াইয়া এই শ্মশানে কেলা আইসুস? তোর কি জানের মায়া নাই? চারু ভয় না পেয়ে নিজের গলাটা আরো শক্ত করে বলল, আমি নারায়ণপুর থেকে আইছি। আমার গদাই ভাইয়ের খোঁজে আইছি। ওই ছাদে কেডাই বাঁশি বাজায়? গদাই ভাই না? শম্ভু তার মাথাটা ধীরে ধীরে ডানে বামে নাড়ল। হারিকেনের আলোয় তার লম্বা মুখের ছায়াটা পেছনের শ্যাওলা ধরা ভাঙা দেওয়ালে কোনো এক বিশাল দানবের মতো দুলতে লাগলো। সে নিচু গম্ভীর গলায় বলল, এইখানে কেউ থাহে না মাইয়া, এইখানে খালি অতীত থায়ে, আর থায়ে অভিশাপের ছায়া। যা কইতাছি হন, এখনই নিজের ঘরে ফির যা, নাইলে এমন বিপদ আইব যে চিল শকুনেও তোর হদিস পাইব না। এই বাড়ির বাতাস ভালো না, এইখানে জিন পরির বাস। চারু এক চুলো নড়ল না। সে তীব্র অনমনীয় চোখে বৃদ্ধ শম্ভুর দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলো, বিপদ থাকলে আপনি কেন আছেন এইখানে? এইখানে কেউ না থাকলে আপনি কার পাহারা দেন সারা রাত? আর ওই বাঁশির সুর তো আপনি নিজের কানে শুনতাছি। হেডা মিথ্যা হইতে পারে না। আমি আমার গদাই ভাইরে না লইয়া এইখান থেকে এক পাও যাবো না। আরে অবুঝ মাইয়া, কথা কানে লস না? শম্ভু তীব্র এক ধমক দিতে গেলে প্রাচীন টানে, কিন্তু তার কথা শেষ করার সুযোগ আর মিলল না। গদাই ভাই! চারু গদাইয়ের নাম ধরে ছাদের সিঁড়ির দিকে আরো এক পা জোর পায়ে বাড়াতে যাবে, ঠিক তখনই পায়ের নিচে শুকনো মচমচে পাতার আড়ালে থাকা একটা ঠান্ডা পিচ্ছিল এবং জ্যান্ত জিনিসে তার পাটা পড়ে গেল। মুহূর্তের মধ্যে এক তীব্র জ্বলন্ত এবং তীব্র তীরের মতো এক যন্ত্রণায় চারু চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার অবশ হয়ে আসা গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। একটা কালো কুচকুচে বিষাক্ত সঙ্গিনী সাপ তীব্র গতিতে চারুর পায়ের নগ্ন গোড়ালিতে গভীর স্থবল বসিয়ে দিয়ে চোখের পলকে ঝোপঝাড়ের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ও মা গো! চারু নিজের গোড়ালিটা দুই হাত দিয়ে চেপে ধরে উঠানের মাটিতে ধপাস করে বসে পড়ল। তার মনে হলো এক ফোঁটা নীল তরল আগুন নিমেষের মধ্যে তার পায়ের শিরা বেয়ে ওপরের দিকে তার বুকের দিকে উঠে যাচ্ছে। চোখের সামনে শম্ভু মালির হাতের হারিকেনের আলোয় দুলতে দুলতে কেমন যেন ঝাপসা আর গোল হয়ে আসতে লাগলো। ছাদ থেকে ভেসে আসা গদাই ভাইয়ের মায়াবী বাঁশির সুরটা যেন আরো দূরে, বহুদূরে কুয়াশার ওপরে মিলিয়ে যেতে লাগলো। চারু অবশ্যই আসা শরীর নিয়ে শেষবারের মতো অন্ধকারের দিকে হাত বাড়িয়ে গঙ্গানির মতো করে অস্পষ্ট গলায় ডাকলো, গদাই ভাই! তারপর ওই চারুর চোখের পাতা দুটো পাথরের মতো ভারী হয়ে বুঝে আসতে চাইল, কিন্তু তীব্র অবসরতার মাঝেও সে নিজের শেষ শক্তিটুকু দিয়ে যখন একবার চোখের পলক ফেলল, অলৌকিক এক কাণ্ড ঘটল। চোখের এক পলকেই তার সামনে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধ শম্ভু মালি হারিকেন সহ এক নিমেষেই শূন্যে মিলিয়ে গেল, যেন সেখানে কোনোদিনও কে ছিলই না। চারু বিষের তীব্র নীল যন্ত্রণার মধ্যেও বুঝতে পারল এই স্থান এক মুহূর্তের জন্য নিরাপদ নয়। সে নিজের অবশ্যই আশা শরীরটাকে টেনে কোনো মতে টালমাটাল পায়ে দৌড়ে জমিদার বাড়ির মূল ভাঙা ফটকের দিকে ফিরে এসে হাঁপাতে লাগলো। সে আর পারছে না এক পা এগোতে। ঠিক তখনই চারপাশের গাছপালা কাঁপিয়ে এক অদ্ভুত হিমশীতল ও ভারী বাতাস বয়ে গেল। চারুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। সে মুহূর্তেই খুটখুটে অন্ধকারের বুক চিরে আকাশে তীব্র এক ঝলক বিদ্যুৎ চমকে উঠল। আর সেই বিদ্যুতের নীলচে আলোয় চারু চোখ তুলে দেখল, ক্ষয়ে যাওয়া লোহার গেটের উপর প্রাচীন অক্ষরে খোদাই করা রয়েছে জমিদার বাড়ির নাম, রায়নিবাস। চারু আর সেখানে এক মুহূর্তেও দাঁড়িয়ে থাকতে পারল না। বিষাক্ত সাপের তরল আগুন তখন তার পুরো পায়ে ছড়িয়ে পড়েছে। সে কোনো মতে ফটক গলিয়ে বাইরে বেরিয়ে এলো এবং কাছেই লতাপাতায় ছাওয়া একটা অস্পষ্ট ঝুপড়ি ঘর দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেল। অবশ গলা দিয়ে কোনো মতো শেষবারের মতো ভাঙা ও আকুল আওয়াজে ডাকলো, কেউ আছেন? আমাকে বাঁচান। তখনই তার বুঝে আসা চোখের পাতায় শেষ ফাঁকটুকু দিয়ে সে দেখল, সেই পরিত্যক্ত ঝুপড়ি ঘরের ভেতর থেকে এক অলৌকিক নারী মূর্তি আলতো পায়ে হেঁটে কুয়াশাচ্ছন্ন অন্ধকারের মধ্যে সামনে বেরিয়ে এলো। তার পরনে ধবধবে সাদা রঙের একটা পুরনো ঢাকাই শাড়ি, যা রাতের সেই অদ্ভুত বাতাসে হিল হিল করে কাঁপছে। নারী মূর্তির পা দুটো একদম খালি, আর তার রক্তহীন ফর্সা গোড়ালির ওপর জ্বলজ্বল করছে রূপোর মল। চারুর অবশ হয়ে আসা মগজে চট করে একটা হিসাব মিলল। কিছুক্ষণ আগে জমিদার বাড়ির ভেতরে যে রহস্যময় নুপুরের সমসম শব্দ সে শুনেছিল, তবে তা মানুষের নয়, এই শ্বেত শুভ্র নারীর পায়ে। আর নিজের শরীরকে ধরে রাখতে পারল না চারু।
এক বুক তীব্র জিজ্ঞাসা আর মৃত্যু যন্ত্রণা নিয়ে সে ঝুপড়ির সামনে ঠান্ডা মাটিতে ধপাস করে লুটিয়ে পড়ল। সেই রহস্যময়ী মহিলাটি নিচু হয়ে নিজের হাতে থাকা জ্বলন্ত লণ্ঠনটার আলো ফেলে চারুর নিথর অবয়বটা দেখতে লাগলো। হলদেটে আগুনের মায়াবী আলোটা যখন সেই নারীর মুখের উপর এসে পড়ল, চারু বিষের তীব্র নীল অন্ধকারের মধ্যেই তলিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই নিজের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে দেখার চেষ্টা করলো কে এই নারী, কেন এই অভিশপ্ত জমিদার বাড়ির সীমানায় তার বাস, আর কেনই বা সে এই গভীর রাতে একলা এখানে ঘুরে বেড়াচ্ছে। দুপুরবেলা, এখন আমন ধানের মরশুম। পুরো নারায়ণপুর গ্রাম জুড়ে যেন এক উৎসবের তোড়জোড় শুরু হয়ে গেছে। মাঠের পর মাঠ জুড়ে চাষিদের কোলাহল, কোথাও বলদ দিয়ে জমি চাষ করা হচ্ছে, জোয়ালের নিচের গরুর পিঠে চাবুকের সবাত সবাত শব্দ আর কৃষকের হৈ হৈ ডাক বাতাসে ভাসছে। কোথাও বা নতুন ট্রাক্টরের ভটভট আওয়াজে মেঠোপথ কেঁপে উঠছে। কাদার গন্ধ, পচা ঘরের সুবাস আর চরের তপ্ত মাটির ঘ্রাণ এক হয়ে চারপাশের বাতাসকে ভারী করে তুলেছে। চাষিরা কেমন কোমরে গামছা বেঁধে কাদা মাখামাখি হয়ে নতুন আইল কাটছে, জমির আগাছা পরিষ্কার করছে, যাতে আর কয়েকদিনের মধ্যেই বৃষ্টির জল জমিয়ে ধানের চারা রোপণ করা যায়। দুপুরের কড়া রোদ মাথায় নিয়ে তামাটে রঙের শরীরগুলো দিনরাত এক করে মাঠের বুক চিরে ফসল ফলানোর লড়াইয়ে ব্যস্ত। এই ভর দুপুরে রতন শিকদার মেম্বার তার চিরকালের ছায়াসঙ্গী ও চাটুকার কলিমুদ্দিনকে নিয়ে নিজেদের চরের দিকে ফসলের জমি দেখতে বেরিয়েছেন। রতন মেম্বারের মাথায় সেই কাপড়ের পট্টিটা তখনও বাঁধা, হাতে একটা লাঠি। কলিমুদ্দিন সাদাটা মেম্বারের মাথায় উপর ধরে সাবধানে আইল বেয়ে হাঁটছে। হঠাৎ করে রতন মেম্বার থমকে দাঁড়িয়ে গেলেন। একদলা তামাক মুখে পুড়তে গিয়ে তার হাতটা মাঝপথেই আটকে গেল। তার চোখ দুটো সরু হয়ে আটকে রইল নিজেদের চরের সবচেয়ে বড় জমি একখণ্ড আলগা জমির দিকে। সেখানে কড়া রোদের মধ্যে মাথা নিচু করে এক মনে কোদাল দিয়ে মাটির আইল কোপাচ্ছে একটা চেনা মানুষ। গায়ের জামাটা খোলা, মাথায় সেই লাল চেক গামছা বাঁধা। সে আর কেউ নয়, গদাই। সকালে যাকে 2 গ্রাম ধরের অভিশপ্ত জমিদার বাড়ির গেটে জিনে ধরা অবস্থায় অবচেতন পাওয়া গিয়েছিল, সে আজও এই রোদের মধ্যে জান লড়িয়ে মাটিতে কোদাল চালাচ্ছে। রতন মেম্বার চোখ দুটো বড় বড় করে কলিমুদ্দিনের হাতটা খপ করে চেপে ধরলেন। তারপর কোদাল কোপানোর শব্দের মাঝেই চিৎকার করে উঠলেন, এই কলিমুদ্দিন, এই দিকে চা। কলিমুদ্দিন ছাতাদের একটু উঁচিয়ে ধরে বলল, হ্যাঁ মেম্বার স্যার, কন মেম্বার সাহেব, কন কি দেখছেন? ওই যে জমিদার, ওই জিনে ধরা গদাইডা আমার খেতে কেন? ওর তো বিছানায় পড়ে থাকার কথা। ও আমার নিজের খাদ জমিতে আইল কোপায় কেন রে? রতন মেম্বার রাগে আর বিস্ময়ে চেঁচিয়ে উঠলেন। কলিমুদ্দিন দাঁত বের করে একটা চতুর হাসি দিল। মেম্বারকে একটু তেল দিয়ে নরম গলায় বলল, আরে মেম্বার সাহেব, আপনার মনে নাই মিয়াবাড়ির বুড়া কুদ্দুস মিয়ার সৎ পোলাই, মানে এই হাবাগোবা গদাইডার ভাই এই জমি বর্গা নিয়ে আপনার থাইকা আজ 3 বছর ধরে এই জমির ফসল তো ওই বুইরা আর গদাই মিলাই ফলাই। জিনে ধরলে কি হইব, পেটের ভাতের লাইগা ঠিক ওই কোদাল হাতে মাঠে নামা লাগছে। রতন মেম্বার লাঠিটা মাটির বুকে ঢুকে গদাইয়ের দিকে তাকিয়েই রইল। গদাই তখন দূর থেকে মেম্বারকে দেখে কোদালটা মাটিতে রেখে তার সেই চিরচেনা বোকা বোকা স্লাম হাসিটা। কিন্তু রতন মেম্বারের বুকের ভেতরটা খটকা লাগলো। কাল রাতেও যাকে পাওয়া যাচ্ছিল না, সেই ছেলেটা আজ এত শান্তভাবে কাজ করছে। মেম্বারের মাথায় আবারও কলিমুদ্দিনের সেই কুমন্ত্রণা ঘুরতে লাগলো, ওরে সাহেস্তা না করলে গায়ে আপনার মেম্বারি ইজ্জত থাকবো না। এদিকে শিকদার বাড়িতে ময়না স্কুল থেকে এখনও ফেরেনি, আরও দেরি হবে। দুপুরের রোদটা একটু হেলে পড়তেই চারু মামি শাহিদা বেগমকে ডেকে বলল, মামি, গাঙ্গে যাই, একটু ফুরফুরা বাতাস পাইলে মাথাটা ঠান্ডা হইব। কলসিটা লইয়া যাই, আসার সময় জল ভইরা আনমু। মামি হেসে বললেন, আচ্ছা যা, তাড়াতাড়ি আইসা পড়িস। মামি আজ ঘরে তেলের পাকন পিঠা বানিয়েছে। গুড় আর চালের গুঁড়োর সুবাসে পুরো রান্নাঘর মৌমো করছিল। চারুর নিজের ভাগের থালা থেকে টুপটাপ 3-4টে গরম পিঠা আঁচলের আড়ালে লুকিয়ে ফেলল। এক কোণে বসে নানি হালিমা খাতুন তার কুটিল চোখ দুটো দিয়ে চারুর এই পিঠাচুরির দৃশ্য পরিষ্কার দেখছিল। অন্যদিন হলে সে ঘরদোর মাথায় তুলত, কিন্তু পায়ে সেই সাপের কামড়ের অলৌকিক দাগটার কথা মনে পড়তেই নানি ভয়ে কুঁকড়ে গেল। মুখে একটা টু শব্দ করল না। চারু মুচকি হেসে কলসিটা কাঁখে
তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। নদীর ঘাট পেরিয়ে চারুর পা দুটো যেন চেনা টানে মাঠের আলপথের দিকে এগোতে লাগলো। কিন্তু মাঠের কাছাকাছি এসে বড় নারকেল গাছটার আড়ালে পৌঁছাতেই তার পা দুটো হঠাৎ থমকে গেল। সামনেই রতন মেম্বারের সেই বিশাল খাস জমি। সেখানে কড়া রোদের মধ্যেই গদাই একমনে কোদাল চালাচ্ছে, আর জমির আইলে দাঁড়িয়ে চামচা কলিমুদ্দিন নিয়ে রতন মেম্বার রাগে স্থির চোখে গদার দিকে তাকিয়ে আছেন। মেম্বারের চোখে সেই হিংস্র চাউনি দেখে চারুর বুকের ভেতর সন্দেহের কালনাগিনী ফোনা তুলে উঠল। চারু নারকেল গাছের গুড়ির পেছনে নিজেকে পুরোপুরি আড়াল করে ফেলল। সে মনে মনে হিসাব মেলাতে লাগলো, মামা অমন কইরা গদাই ভাইয়ের দিকে চাহিয়া আছে কেন? সেদিন রহিমা আর ফাতেমাই বিলের পাড়ের কথা নিয়া নানির কাছে বিষ উগরাইয়া দিছিল। এর আগে মামা নিজে গদাই ভাইয়ের কোনো ক্ষতি করে নাই তো? কালকা রাইতে গদাই ভাই যে রায়নিবাসে নিখোঁজ হইল, তার পেছনে মামার কোনো হাত নাই তো? রতন মেম্বারের খ্যাপাটে স্বভাব আর কলিমুদ্দিনের কুটিল মুখের দিকে তাকিয়ে চারুর সন্দেহ আরও ঘনীভূত হলো। খানিক বাদে রতন মেম্বার লাঠিটা ঠুকতে ঠুকতে কলিমুদ্দিনকে নিয়ে গঞ্জের রাস্তার দিকে চলে গেলেন। চারুর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আঁচল থেকে পিঠাগুলো হাত দিয়ে চেপে ধরে দ্রুত পায়ে গদাইয়ের জমির দিকে এগিয়ে গেল। গদাই ভাই! কোদালের কোপ থামিয়ে গদাই ঝট করে ঘাড় ঘুরিয়ে তাকালো। চারুকে দেখে তার সেই চেনা বোকা এবং নিষ্পাপ স্লাম হাসিটা সারা মুখে ছড়িয়ে পড়ল। রোদ কাদায় মাখামাখি শরীরটা নিয়ে সে কাদা থেকে আইলে উঠে এলো। চারু গদাইয়ের হাতটা খপ করে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে এলো মাঠের ধারের একটা বড় পিঠালি গাছের ঘন ছায়ায়। গদাইয়ের শরীরটা চৈত্র বৈশাখের দুপুরের মতো তপ্ত, কপাল বেয়ে ঘাম ঝরছে। চারু নিজের সুতি ওড়নার আঁচলটা টেনে পরম মমতায় গদাইয়ের মুখের, কপালের আর ঘাড়ের ঘামগুলো মুছে দিতে লাগলো। গদাই প্রথমে একটু লজ্জা পেয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু চারুর ধমকানো চোখের দিকে তাকিয়ে বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে রইল। ঘাম মোছা শেষ হতেই চারু আঁচলের গিট খুলে সেই তেলের পাকন পিঠাগুলো গদাইয়ের সামনে ধরলো। পিঠাগুলো এখনো সামান্য গরম আর নরম আছে, নাও খাও। সকাল থেকে পেটে একদানা ভাতও পড়ে নাই, আমি জানি। খোরশেদা ডাইনিটা তোমারে না খাওয়াইয়া মাঠে পাঠাইছে। চারু পিঠাটা গদাইয়ের মুখের কাছে এগিয়ে দিল। গদাই প্রথমে মাথা নেড়ে দুই হাত বাড়িয়ে না করলো, ইশারায় বোঝালো, না চারু তুই খা, আমি খাইতে খামু, আমি রাইতে খামু। রাগায়ও না আমারে। চারু চোখ বড় বড় করে বলল, তুমি না খাইলে আমি এই পিঠা গাঙ্গে ভাসাইয়া দিমু, খাও কইতেছি। চারুর জেদের কাছে গদাইকে হার মানতেই হলো। তাছাড়া পেটের ভেতর খিদের আগুন তখন দাও দাও করে জ্বলছিল। গদাই পিঠাটা হাতে নিয়ে গপ গপ করে খেতে লাগলো। তেলের পিঠার মিষ্টি স্বাদটা মুখে লাগতেই গদাইয়ের চোখ দুটো তৃপ্তিতে বুঝে এলো। সে এত স্বাদ করে খাচ্ছে যে চারু তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। এই সহজ সরল দুনিয়াদারির লোভ হিংসা না থাকা মানুষটার নিষ্পাপ অবয়ব দেখে চারুর বুকের ভেতর একটা ভারী নদীর মতো আবেগ উথলে উঠল। সে একদম নিচু গলায় বিড়বিড় করে নিজের মনেই বলল, তোমারে আমার বড্ড ভালো লাগে গদাই ভাই, এত ভালো লাগে যে নিজের জান দিতেও ডরাই না। তুমি কি এই বোকা মন দিয়া কোনোদিন আমার এই কথা বুঝবা? গদাই পিঠার শেষ কামড়টা মুখে দিয়ে চারুর বিড়বিড়ানির দিকে তাকিয়ে মাথা চুলকালো, যেন সে কিছু একটা জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু ঠিক তখনই তাড়াহুড়ো করতে গিয়ে গিলতে গিয়ে পিঠার টুকরো গদাইয়ের গলায় আটকে গেল। সে বুক চেপে ধরে সজোরে কেসে উঠল, খক খক, ওমা গো, এই নাও পানি খাও। চারু কলসি থেকে উপচে পড়া ঠান্ডা জল গদাইয়ের মুখে তুলে দিল। গদাই ঢকঢক করে জল খেয়ে হাঁপাতে লাগলো। চারুর আর দেরি না করে গদাইয়ের ঠিক সামনে এসে দাঁড়িয়ে নিজের দুই হাতের তালু দিয়ে পরম মায়ায় গদাইয়ের মাথায়, চুলে আর তালুতে ফু দিতে লাগলো। গ্রামীণ মায়ার যেমন করে মায়েরা সন্তানের মাথায় ফু দিয়ে শান্ত করে, চারু ঠিক তেমন করে গদাইয়ের কষ্ট দূর করতে চাইল। গদাই শান্ত হয়ে গেল। চারুর এত কাছাকাছি থাকা, তার ওড়নার চেনা সুবাস আর মাথার ওপর তার নরম হাতের ছোঁয়া, সব মিলিয়ে গদাই অপলক চোখে চারুর মুখের দিকে তাকিয়ে রইল। চারুর চোখে সেই তীব্র মায়া আর তেজ লণ্ঠনের আলোয় মতো জ্বলজ্বল করছে। গদাই কোনো কথা বলল না, কিন্তু তার বোকা চোখ দুটো যেন এক মুহূর্তের জন্য রায়নিবাসের সেই অন্ধকার রাতের কথা মনে করে শিউরে উঠল। সে চারুর হাতটা আলতো করে ছুঁয়ে কিছু একটা বলতে চাইল, যা এই মাঠের বাতাসে এক নতুন রহস্যের কাঁপন ধরিয়ে দিল। এদিকে মিয়া বাড়িতে
রোদের তেজ কমে এসে চারপাশের আকাশে একটা মিঠে সোনালি আলো ছড়িয়ে পড়েছে। শহর অভিমুখে রওনা হওয়ার জন্য তৈরি হয়ে কামরুল তার ব্যাগটা কাঁধে ঝুলিয়ে উঠানে এসে দাঁড়ালো। খোরশেদা বেগম তখন এক কোণে দাঁড়িয়ে কুলা দিয়ে চাল ঝাড়ছিলেন। কামরুল যাওয়ার আগেই মায়ের একদম কাছে গিয়ে একটু নিচু অথচ কড়া গলায় বলল, মা একটা কথা কই শোনো। কি কথা বাবা? গদারে ভর দুপুরবেলা রোদের মধ্যে দূরের কোনো ফাঁকা জায়গা বা বিলের পাড়ে পাঠাইও না, ঘরেই যেন থাকি। খোরশেদা কুলাটা নামিয়ে রেখে আঁচলে হাত মুছতে মুছতে বলল, আচ্ছা তুই হেড চিন্তা করিস না বাবা। শুনলাম তো কালকে তারে ওই রায়নিবাসের গেটে থাইকাই পাওয়া গেছে। শরীরটা এমনিই ম্যাজ করতেছে। তই কইছিলাম কি বাবা, আর 2 দিন পর আমাগো গ্রামে মস্ত বড় যাত্রাপালা হইব। তুই যদি আর 2টা দিন থাইকা যাইতি ভালো লাগতো। বারান্দার ঘুঁটি ঘেঁষে বসে স্কুলের বই পড়ছিল শান্তা। সেও ভাইয়ের কথা শুনে বইটা কোলের উপর রেখে আবদারের স্বরে বলল, হা ভাইয়া থাইকা যাও না, কতদিন পর ঘায়ের যাত্রা হইতেছে, আমাগো লাগে দেখতা। কামরুল তার ছোট বোনের মাথায় আলতো করে হাত রেখে একটা শুকনো হেসে বলল, না বোন, আমার মেলা কাম আছে শহরে। অফিসে গিয়া বড় বড় সব রিপোর্ট করবার লাগবো। একদিন কামাই করলে চাকরি থাকবো না। খোরশেদার চোখ কপালে তুলে জিজ্ঞেস করলো, কি রিপোর্ট ফিপোর্ট বাপ? আমাগো সাশাভূষণ মাথায় এই এই আইডি ঢুকে না। কামরুল ঘড়ির দিকে তাকিয়ে একটু তাচ্ছিল্যের সুরে বলল, ও তুমি বুঝবা না মা, শহরের হিসাব আলাদা। বৃদ্ধ কুদ্দুস মিয়া দাওয়ায় এক কোনায় জীর্ণ একটা চাদর গায়ে দিয়ে বসে শূন্য চোখে আকাশের দিকে তাকিয়েছিলেন। কামরুল তার কাছে গিয়ে শুকনো একটা সালাম দিয়ে কুদ্দুস মিয়ার কোনো জবাবের অপেক্ষা না করে দ্রুত পায়ে মিয়া বাড়ির উঠান পেরিয়ে মেঠো পথ ধরে চলে গেল। কুদ্দুস মিয়া শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের লাঠির দিকে তাকিয়ে রইলেন। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।